নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। এই খবর শুনে বীরেন্দ্র প্রতাপ অস্থির হয়ে উঠল। চন্দ্রাবতী ও সূর্যপ্রতাপ চমকে উঠল। সমস্ত মন্ত্রীদের খবর পাঠাও, তারা যেন এক্ষুনি দরবারে এসে হাজির হয়। সুমন্তকে আদেশ দিয়ে বীরেন্দ্র প্রতাপ দরবারের উদ্দেশ্যে এগিয়ে গেল। সূর্যপ্রতাপও তার পিছন পিছন যেতে লাগলো, কিন্তু বীরেন্দ্র প্রতাপ বাধা দিয়ে বলল, তোমার রাজ দরবারে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি এখানে বসে মহারানীকে খুশি করো। বীরেন্দ্র প্রতাপের ব্যঙ্গ শুনে সূর্যপ্রতাপ কিছু বলতে পারল না, কিন্তু চন্দ্রাবতী মনে মনে ছটফট করে উঠল। বীরেন্দ্র প্রতাপের যাওয়ার পর সূর্যপ্রতাপ মাথা নিচু করে চন্দ্রাবতীকে বলল, মাফ করবেন মহারানী মা, আমাকে এখানে দেখে মহারাজ ভুল বুঝেছেন, আমার প্রতি খুব অসন্তুষ্ট হয়েছেন। একটা ফিকে হাসি হেসে চন্দ্রাবতী বলল, মহারাজ কবে অসন্তুষ্ট হন না সূর্যপ্রতাপ, কিন্তু তোমার আমাকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তুমি আমাকে একটা ষড়যন্ত্রের শিকার হওয়া থেকে বাঁচিয়েছ, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। কিন্তু এরকম ষড়যন্ত্রের জাল থেকে নিজেকে বাঁচানোর কৌশল আমি খুব ভালো করে জানি। সূর্যপ্রতাপ কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে ওখান থেকে চলে গেল। চন্দ্রাবতী একথা ভেবে অস্থির হয়ে উঠল। দক্ষিণ সীমান্তে মহামারী ছড়িয়ে পড়েছে, শত শত লোক মারা গেছে। আমাকে এখন তাড়াতাড়ি কিছু করতে হবে, না হলে সমস্ত রাজ্যে এই মহামারী ছড়িয়ে পড়বে। ওদিকে রাজসভায় রাজার সঙ্গে সমস্ত মন্ত্রীরাও উপস্থিত হয়ে গেছিল। মহামারীর খবর শুনে সবাই খুব দুশ্চিন্তায় পড়ে গেছিল। যে দূত এই খবর বয়ে এনেছিল সেও সেখানে উপস্থিত ছিল। সে মহারাজকে সমস্ত পরিস্থিতি বর্ণনা করতে করতে বলল, মহারাজ, একই রাতে রাজ্যের দক্ষিণ প্রান্তের বেশ কয়েকটি গ্রামের সমস্ত প্রজারা ব্যতিব্যস্ত হয়ে উঠেছে, অধিকাংশ মারা গেছে, আর বাকিরা দৌড়ে দৌড়ে কে কোথায় পালাবে বুঝতে পারছে না। শত শত লোক এই মহামারীর কবলে পতিত হয়েছে। জায়গায় জায়গায় বিহারী মৃতদেহ পড়ে রয়েছে। বড় বিভৎস করুণ দৃশ্য মহারাজ, চোখে দেখা যাচ্ছে না। এ কথা শুনে বীরেন্দ্র প্রতাপ রেগে গিয়ে বলল, ওখানে কি বৈদ্য হাকিম কেউ নেই, নাকি ওখানকার দিওয়ান প্রজাদের সুরক্ষার কোনো ব্যবস্থাই করছে না? দূত নিজের মাথা নিচু করে বলল, না মহারাজ, মহামারীর ভয়ে কোনো বৈদ্য হাকিম ওখানে যাচ্ছেন না। সমস্ত জায়গায় চূড়ান্ত বিশৃঙ্খলা। দেওয়ান সাহেব কি করবেন বুঝতে পারছেন না। পরিস্থিতি সামলাতে না পেরে উনি আপনার কাছে প্রার্থনা জানিয়ে পাঠিয়েছেন, তাড়াতাড়ি এই পরিস্থিতি সামলান মহারাজ, না হলে পুরো রাজ্যে ছড়িয়ে পড়তে সময় লাগবে না। বীরেন্দ্র প্রতাপের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তখন মহামন্ত্রী ভয় পেয়ে বলল, মহারাজ, আপনার নিজের ওখানে যাওয়া উচিত, না হলে আশপাশের অঞ্চলের দেওয়ান ও সুবেদাররা বিদ্রোহ জানাতে পারে এবং তারা এই সুযোগের সদ্ব্যবহার করে আমাদের উপর আক্রমণ চালাতে পারে। বীরেন্দ্র প্রতাপের চিন্তা আরো বেড়ে গেল। মহামারীর সঙ্গে সঙ্গে যদি যুদ্ধের সংকট তৈরি হয়ে যায়, তবে বিশাল বড় ধ্বংসের মুখে পড়তে হতে পারে। তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে মন্ত্রীদের আদেশ দিল সে, আমি এক্ষুনি দক্ষিণ সীমান্তের উদ্দেশ্যে রওনা হব। আমার অনুপস্থিতিতে আপনারা শাসন কার্য সুচারুরূপে সম্পন্ন করবেন, আর দেশের সমস্ত নাগরিকদের মহামারী বিষয়ে অবগত করিয়ে সাবধান করে দেওয়া হোক, কেউ যেন নগর থেকে বাইরে না যায়। আর যত বৈদ্য হাকিম আছে তাদের জানিয়ে দেওয়া হোক তারা ওষুধ পথ্য সবসময় যেন তৈরি রাখেন। যদি কেউ বিন্দুমাত্র আদেশের উল্লঙ্ঘন করেন
তাহলে তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে। বীরেন্দ্র প্রতাপ দরবার সমাপ্ত ঘোষণা করল এবং দক্ষিণ সীমান্তের উদ্দেশ্যে যাত্রার উদ্যোগ করতে লাগলো। সেনাপতি এক বিশাল সেনাবাহিনী তৈরি করছিল রাজার সঙ্গে যাওয়ার জন্য। রাজমহলের কিছু খাস বৈদ্য হাকিমকেও ওদের সঙ্গে যুক্ত করা হলো। তখন সূর্যপ্রতাপ দৌড়ে দৌড়ে ওখানে এলো, কিন্তু ওকে দেখেই বীরেন্দ্র প্রতাপ মুখ ঘুরিয়ে নিল। সূর্যপ্রতাপ এর কারণ বুঝতে পেরেছিল, কিন্তু এই সময় ও কোনো সাফাই দিতে চাইছিল না, কেননা মহামারী বীরেন্দ্র প্রতাপের এই ভুল বোঝাবুঝির থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ জিনিস। ও সবেগে সামনে এসে দাঁড়ালো এবং বলল, মহারাজ, মহারানীমা আর আমার সম্পর্কে আপনার যে ভুল ধারণা হয়েছে তাকে মাঝখানে আনবেন না। আমিও আপনার সঙ্গে দক্ষিণ সীমান্তে যাচ্ছি, আর যদি মহারানীমাও আমাদের সঙ্গে যান তাহলে খুব ভালো হবে, কেননা উনি বিভিন্ন প্রকারের জড়িবুটি এবং বিষ সম্পর্কে ভালো বোঝেন। সূর্যপ্রতাপ! বীরেন্দ্র প্রতাপ উঁচু গলায় চিৎকার করে বলল, নিজের সীমার মধ্যে থাকো। আমি আমার প্রজা এবং রাজ্যের সুরক্ষা খুব ভালোভাবে করতে জানি, এজন্য আমাকে কিছু শেখানোর চেষ্টা করো না। না তুমি এখান থেকে কোথাও যাবে, না চন্দ্রাবতী যাবে। তখন এক পাহারাদার দৌড়ে দৌড়ে সেখানে এলো এবং হাঁপাতে হাঁপাতে বলল, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। দক্ষিণ সীমান্ত থেকে যে দূত মহামারীর খবর নিয়ে এসেছিল তাকে মহারানীমা বন্দি করে নিয়েছেন। এ খবর শুনে বীরেন্দ্র প্রতাপ এবং সূর্যপ্রতাপ দুজনেই চমকে উঠল। বীরেন্দ্র প্রতাপ সূর্যপ্রতাপের দিকে তাকিয়ে বলল, দেখলে তুমি মহারানীর নতুন ক্রিয়াকলাপ? পুরো রাজ্যের উপর এত বড় সংকট এসে হাজির হয়েছে, আর ওই রমণীর মাথার উপরে না জানি কোন ভূত ভর করেছে। কিন্তু এখন আমি ওকে এমন শাস্তি দেব যা ও সারা জীবনেও ভুলতে পারবে না। এ কথা বলে রাগে গজগজ করতে করতে তাড়াতাড়ি বীরেন্দ্র প্রতাপ চন্দ্রাবতীর ঘরের দিকে যেতে লাগলো। সূর্যপ্রতাপও ওর পিছন পিছন দৌড়তে লাগলো। চন্দ্রাবতী! রানীমহলের গলির মধ্যে দৌড়তে দৌড়তে বীরেন্দ্র প্রতাপ চেঁচিয়ে বলল। চন্দ্রাবতী এ সময় রানীমহলের পিছন দিকে অবস্থিত একটা ছোট কুঠুরির সামনে দাঁড়িয়েছিল। সোনালো ওর সঙ্গেই ছিল। বীরেন্দ্র প্রতাপের গলার ভয়ঙ্কর আওয়াজ শুনে ভয়ে সে থরথর করে কেঁপে উঠল। হায় হায় মহারানীমা! প্রচন্ড ভয় পেয়ে সে বলে উঠল, মহারাজ তো এদিকেই আসছেন, এখন কি হবে? চন্দ্রবতী দৃঢ় স্বরে বলল, তুমি চিন্তা করো না সোনাল, যা কিছু হবে আমার সঙ্গে হবে, আমি কিছু হতে দেব না তোমার। তুমি তাড়াতাড়ি হাত চালাও। সোনাল ওখানে বসে কিছু জড়িবুটি বাটছিল। এখন ওর হাত আরো তাড়াতাড়ি চলতে লাগলো। বীরেন্দ্র প্রতাপ সেখানে এসে উপস্থিত হলো। সূর্যপ্রতাপও ওর পিছনেই ছিল। বীরেন্দ্র প্রতাপ দাঁত পিষতে পিষতে বলল, তুমি কি জানো না ও কোনো অপরাধী নয়? ও একজন দূত যে মহামারীর খবর নিয়ে এসেছে। ওকে তুমি বন্দী করেছো কেন? রাগের জবাব চন্দ্রাবতী খুব নরম সুরে দিল, হ্যাঁ আমি জানি মহারাজ, কিন্তু আপনি এটা জানেন না, এই দূত খবরই নয়, মহামারীও সাথে করে এনেছে। একথা শুনে বীরেন্দ্র প্রতাপ একেবারে চমকে উঠল। ও কুঠুরির ভিতরে ঝুঁকে দেখল একটা আরামদায়ক বিছানায় চুপ করে শুয়ে আছে সেই দূত। চন্দ্রাবতী বীরেন্দ্র প্রতাপকে বলল, এই দূত কুঠুরির মধ্যে আছে ঠিকই, কিন্তু আমি একে বন্দি করিনি। এখানে এর আরাম, ভোজন এবং চিকিৎসার সুব্যবস্থা করেছি, আর এটা করা খুব জরুরি। একে সবার থেকে দূরে সরিয়ে রাখতে হবে, না হলে এর দ্বারাই শুধু রাজমহলেই নয়
আমাদের পুরো রাজ্যে এই মহামারী ছড়িয়ে পড়বে মহারাজ। চন্দ্রাবতীর এমন চিন্তা ভাবনায় বীরেন্দ্র প্রতাপ অবাক হয়ে গেল, কিন্তু সূর্যপ্রতাপ প্রশংসার দৃষ্টিতে চন্দ্রাবতীকে দেখছিল আর মনে মনে খুশি হচ্ছিল। কিন্তু তুমি একথা কি করে জানলে? এই দূতেরও ওই রোগ হয়েছে? বীরেন্দ্র প্রতাপ গভীরভাবে চন্দ্রাবতীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। উত্তরে চন্দ্রাবতী বলল, দূত, একটু এদিকে এসো তো। দূত বিছানা থেকে উঠল এবং কুঠুরির দরজায় এসে দাঁড়ালো। চন্দ্রাবতী বলল, একটু এর চোখের দিকে তাকিয়ে দেখুন মহারাজ, একটা হালকা নীল রং দেখা যাচ্ছে। এটাই এই রোগ শুরু হওয়ার লক্ষণ। শুরুতেই চিকিৎসা যদি না করা হয় তাহলে আর একে সুস্থ করে তোলা সম্ভব হবে না। দূতের মৃত্যু নিশ্চিত। বীরেন্দ্র প্রতাপ তার চোখের দিকে তাকিয়ে দেখল সত্যিই একটা নীল আভা দেখা যাচ্ছে, কিন্তু এটা দেখে তার মনে একটা ভয় দেখা দিচ্ছিল। সে সন্দিগ্ধ চোখে চন্দ্রাবতীর দিকে তাকিয়ে বলতে লাগলো, আমি তো জীবনে কখনো এই রোগের নাম শুনিনি। রাজ্যের বৈদ্য হাকিমরাও এই সম্পর্কে কিছু জানে না। তাহলে তুমি এত কিছু কি করে জানো? চন্দ্রাবতী একটু চুপ করে থেকে বলল, অনেক বছর আগে চিকিৎসা শাস্ত্রের একটা প্রাচীন গ্রন্থে আমি এই রোগের বিষয়ে পড়েছিলাম। আমি এর ব্যাপারে খুব বেশি কিছু জানি না, কিন্তু অল্প স্বল্প সাহায্য আমি করতে পারি। এই জন্য আমিও দক্ষিণ সীমান্তে যাব। যদি আপনি আমাকে সঙ্গে নিয়ে যেতে না চান তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি একাই চলে যাব। চন্দ্রাবতীর দৃঢ় প্রত্যয় দেখে বীরেন্দ্র প্রতাপ চাইলেও কিছু বলতে পারল না, কিন্তু সূর্যপ্রতাপ মনে মনে খুব খুশি হলো। কিছু দূরে দাঁড়িয়ে মোহিনীর কিন্নর অবনী সব কিছু দেখছিল এবং শুনছিল। অবনী তাড়াতাড়ি ওখান থেকে দৌড়ে মোহিনীর ঘরে পৌঁছলো আর হাঁপাতে হাঁপাতে বলল, সর্বনাশ হয়ে গেছে রানীমা, সর্বনাশ হয়ে গেছে। মহারানীমা আজ নিজের এমন রং দেখিয়েছেন যে মহারাজ পর্যন্ত তার সামনে মাথা নিচু করে নিয়েছেন। উনি এখন ওনাকে দক্ষিণ সীমান্তে নিয়ে যাচ্ছেন। তাড়াতাড়ি কিছু করুন, না হলে মহারাজ আপনার হাত থেকে বেরিয়ে যাবেন। এ কথা শুনে মোহিনী অস্থির হয়ে উঠল। শীঘ্রই বিছানা থেকে উঠে বীরেন্দ্র প্রতাপের কাছে ছুটে গেল। বীরেন্দ্র প্রতাপ সে সময় রানীমহল থেকে বাইরের দিকে যাচ্ছিল। মোহিনীকে দেখেই বিরক্তিতে ঝাঁঝিয়ে উঠে বলল, তুমি এখানে কি করছো? তোমার না রক্ত বমি হয়েছে? তোমার বিশ্রাম দরকার, যাও ঘরে যাও। কিন্তু মোহিনী এসব কথায় কান না দিয়ে বলল, কিন্তু অবনী বলল কোনো মহামারী ছড়িয়ে পড়েছে আর আপনি নাকি সেখানে যাচ্ছেন। কিন্তু আমাকে এভাবে রাজমহলে একা রেখে আপনি কি করে যাবেন? না না, আপনি আমাকে ছেড়ে যেতে পারবেন না। বীরেন্দ্র প্রতাপের এখন মোহিনীর উপর রাগ হতে লাগলো, কিন্তু রাগ সামলাতে সামলাতে বলল, তুমি কি এটা ভুলে গেছো? আমি এ রাজ্যের মহারাজ। রাজ্যের উপর এত বড় সংকটের ভয়াল ছায়া নেমে এসেছে, আর তুমি এখন তোমার মন রাখার জন্য আমাকে থাকতে বলছো? মোহিনী লজ্জা পেয়ে বলল, আগে না মহারাজ, আমার এই উদ্দেশ্য ছিল না। আমি তো বলছিলাম যে এই সংকটকালে আপনি একা একা যাচ্ছেন আর আমি এই রাজমহলে বিশ্রাম করব, এ আমার দ্বারা কখনোই হবে না। আমি একজন পাটরানী হতে পারি, তাই বলে প্রজাদের দুঃখে তাদের পাশে থাকতে পারবো না, এ হতে পারে না। মোহিনীর কথা শুনে বীরেন্দ্র প্রতাপের মন গলতে শুরু করলো। নরম স্বরে বলল, দেখো মোহিনী, মহামারী সাংঘাতিক বিপজ্জনক। যদি তোমার কিছু হয়ে যায়। মোহিনী বলল, না মহারাজ, যদি আপনার কিছু হয়ে যায় আমি বাঁচতে পারবো না। আমি হাত জোর করছি, আপনার পায়ে ধরছি, দয়া করে আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন।
বীরেন্দ্র প্রতাপ চেয়েও মোহিনীকে না বলতে পারল না। মোহিনী মনে মনে খুব খুশি হলো। কিছুক্ষণ পর প্রাসাদের বাইরে একটা বিশাল বড় বাহিনী দক্ষিণ সীমান্তে যাওয়ার জন্য তৈরি হয়েছিল। সবার আগে রাজকুমার সূর্যপ্রতাপ একটা ছোট সেনাবাহিনী নিয়ে দাঁড়িয়েছিল। তারপর ছোট ছোট পালকিতে রাজবৈদ্য এবং হাকিমরা বসেছিল। তারপর একটা বড় পালকি বীরেন্দ্র প্রতাপের জন্য দাঁড়িয়েছিল এবং তার চারপাশে তার অঙ্গরক্ষক বাহিনী এবং একটা ছোট সেনাদল তাকে ঘিরে রেখেছিল। এসবের নেতৃত্ব দিচ্ছিল সুমন্ত। রাজমহল থেকে মোহিনীকে সঙ্গে নিয়ে বীরেন্দ্র প্রতাপ বেরিয়ে এলো এবং ওই পালকিতে গিয়ে বসলো। এটা দেখে চন্দ্রাবতীর সঙ্গে দাঁড়িয়ে থাকা সোনাল চিড়বিড় করে বলে উঠল, দেখেছেন আপনি মহারানীমা, এই পাটরানী কত চালাক! আপনি মহারাজের সঙ্গে পালকিতে বসে যাতে যেতে না পারেন তাড়াতাড়ি গিয়ে বসে পড়েছে। চন্দ্রাবতী হেসে বলল, ওর যা ইচ্ছে তাই করতে দাও ওকে সোনাল, আমার ওর সঙ্গে কোনো লেনা দেনা নেই। আমি ঘুরতে যাচ্ছি না, আমি আমার প্রজাদের প্রাণ বাঁচাতে যাচ্ছি। এমনিতেই মহারাজ আগে থেকে আমার জন্য অন্য পালকির ব্যবস্থা করিয়েছেন। তার মানে তো এটা নিশ্চিত ছিল না যে উনি আমার সঙ্গে একই পালকিতে বসে যাবেন না। হায় হায় মহারানীমা, আমিও যদি আপনার সঙ্গে যেতে পারতাম, কিন্তু মহারাজ তো অনুমতিই দিলেন না। আপনাকে ছাড়া এই রাজমহলে আমার তো একটুও মন বসবে না। একথা শুনে চন্দ্রাবতী একটু রহস্যময়ী হাসি হেসে বলল, তোমার না যাওয়াই আমার জন্য লাভজনক হবে সোনাল। একথা শুনে সোনাল চমকে জিজ্ঞাসু দৃষ্টিতে চন্দ্রাবতীর দিকে তাকালো। তখন চন্দ্রাবতী ওকে একদিকে টেনে নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, তুমি তোমার বিশ্বাসী সৈনিককে দিয়ে যে চিঠি মাধবকে পাঠিয়েছিলে, আমি জানি না সে চিঠি আদৌ তার হাতে পড়েছে কিনা। এই জন্য তুমি এই সুযোগে সদ্ব্যবহার করে নতুন শাহী শিলমোহর বানানোর কথা তাকে জানিয়ে দাও। সোনাল চন্দ্রাবতীর কথা বুঝতে পেরে গিয়েছিল। চন্দ্রাবতীর জীবনের লক্ষ্য এবং ওর গুপ্তচরেরা এখনো যে ওর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তা সোনাল বুঝতে পারল। সোনালকে বুঝে চন্দ্রাবতী তাড়াতাড়ি বীরেন্দ্র প্রতাপের কাছে গিয়ে বলল, আমরা জঙ্গলের রাস্তা দিয়ে যাব, তাহলে তাড়াতাড়ি পৌঁছতে পারবো। আর সেনাপতিদের বলে সৈন্যবাহিনীতে সৈন্য সংখ্যা কম করিয়ে দিন মহারাজ, কারণ যত কম সংখ্যায় যাব মহামারীর কবলে তত কম লোক পড়বে। বীরেন্দ্র প্রতাপের উত্তরের অপেক্ষা না করেই চন্দ্রাবতী শোভাযাত্রার সবচেয়ে সামনে দাঁড়ানো একটা খালি পালকিতে গিয়ে বসে পড়ল। তা দেখে বীরেন্দ্র প্রতাপের পালকিতে বসে থাকা মোহিনীর মুখে একটা কুটিল হাসি দেখা গেল। ও নিজেকে বলল, আরে এটা কি? এই মন্দবুদ্ধি মহারানী তো নিজেই নিজের পায়ে কুড়ুল মারল। আমার আশা ছিল না যে এই আমার বিছানো জালে এত সহজেই ফেসে যাবে। ওদিকে বীরেন্দ্র প্রতাপ হয়রান হয়ে যাচ্ছিল। ও মনে মনে ভাবল, চন্দ্রাবতী সৈনিকদের সংখ্যা কম করতে চাইছে কেন? এর পিছনে ওর কোনো ষড়যন্ত্র নেই তো? বাস্তবে কি চন্দ্রাবতী কোনো ষড়যন্ত্রের জাল বুনেছিল, নাকি এটা বীরেন্দ্র প্রতাপের ভ্রম? মোহিনী কেন খুশি হচ্ছিল? এমন কোন জাল বিছিয়েছিল সে চন্দ্রাবতীকে ফাঁসানোর জন্য? জানতে হলে শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধু চাঁদনি চ্যানেলে, চাঁদনির সঙ্গে।